আপনার চোখ এই মুহূর্তে একটি টাইম মেশিন না, এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমা বা কল্পনা নয়, এটি একটি বৈজ্ঞানিক সত্য। আর মানবতা এই যাবৎকালের সবথেকে শক্তিশালী টাইম মেশিনটি তৈরি করেছে, JWST, মানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এর কাজ একটাই, সময়ের অতি গভীরে ফিরে যাওয়া, যেখান থেকে পেছনে হয়তো আর যাওয়া অসম্ভব। তাহলে প্রশ্ন আসে, এর সীমা কি? আমরা এই মহাবিশ্বে আর কত দূর পর্যন্ত এবং কত পেছনে দেখতে পারি? এমনকি কোনো শেষ দেয়াল আছে? আর যদি থাকে, তাহলে এই দেওয়ালের ওই পারে কি আছে? আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। তো বন্ধুরা, সময়ের একেবারে শুরুতে যাত্রা করার জন্য প্রস্তুত হন। সর্বপ্রথম অত্যন্ত মৌলিক, খুবই প্রয়োজনীয় একটি ধারণাকে বোঝা যাক। যখনই আমরা মহাকাশের দূরত্বের কথা বলি, তখন আমরা আসলে সময় অর্থাৎ টাইমের কথা বলছি। চলুন আরো সহজভাবে আপনাকে বোঝাই। সূর্যের দিকে তাকান। আমরা সবাই জানি যে সূর্য আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে। আলোর গতি, যা মহাবিশ্বের চূড়ান্ত গতির সীমা, তা হলো প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড। এই গতিতে সূর্য থেকে আলো এসে আমাদের কাছে পৌঁছাতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ডের সময় নেয়। এর অর্থ হলো, আপনি যখন সূর্যকে দেখেন, তখন আপনি সূর্যের 8 মিনিট 20 সেকেন্ড পূর্বের সেই রূপকে দেখতে পান। কারণ সূর্যের যে আলোটি আপনার কাছে এসে পৌঁছেছে, সেটা পুরনো আলো। আর জানি এটা সম্পর্কে আপনারা প্রায় অনেকেই জানেন। আর এখন যদি সূর্য হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, তবে আমরা 8 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত এটা জানতে পারবো না। এখন যদি আমরা এই ধারণাটাকেই নক্ষত্রের উপরে প্রয়োগ করি, যেমন আলফা সেন্টুরি আমাদের সব থেকে কাছের নক্ষত্রমণ্ডল, যা আমাদের থেকে 4.3 আলোকবর্ষ দূরে আছে। এর মানে প্রায় 9.5 ট্রিলিয়ন কিলোমিটার দূরে আছে এই নক্ষত্রমণ্ডলটি। কিলোমিটারের হিসেবে এই সংখ্যাগুলো এতটাই বড় যে তার হিসেব করা খুবই কঠিন হয়ে যায়। এর জন্যই আমরা সময়কেই দূরত্ব হিসেবে ধরে নেই। সুতরাং আলফা সেন্টুরি থেকে নির্গত আলো আমাদের কাছে এসে পৌঁছাতে 4.3 বছরের সময় নেয়। যখন আমরা এই নক্ষত্রটিকে দেখি, তখন আমরা 4.3 বছরের পুরনো সেই নক্ষত্রটিকে দেখি। চলুন এইবার আরো একটু দূরে যাই। আমাদের প্রতিবেশী গ্যালাক্সি, দ্য গ্রেট অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এটি আমাদের থেকে প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে আছে। যখন আপনি আকাশে সেই অস্পষ্ট দাগটিকে দেখেন, তখন আপনি 2.5 মিলিয়ন বছরের পুরনো আলোকে দেখছেন। ভাবুন তো, ওই সময় এই পৃথিবীতে কি ঘটছিল? সেই সময় মানুষ ছিল না। আমাদের পূর্বপুরুষ হোমো হ্যাবিলিস পাথর দিয়ে তাদের প্রথম সরঞ্জাম তৈরি করছিল। আমরা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির 2.5 মিলিয়ন বছর পুরনো ছবি দেখছি। আর যতই এইভাবে আমরা দূরে যেতে থাকি, আমরা সময়ের গভীরে ঠিক ততটাই পেছনে যেতে থাকি। যে গ্যালাক্সি আমাদের থেকে 65 মিলিয়ন আলোকবর্ষ দূরে, সেখান থেকে আলো তখন নির্গত হয়েছিল যখন ডাইনোসররা পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছিল। এই ধারণাটিকে লুক ব্যাক টাইম বলা হয়। এর অর্থ এটাও যে আমাদের অবজারভেবল ইউনিভার্স একটি গোলক, যার কেন্দ্রে আমরা আমাদেরকে রেখেছি। এই গোলকের সীমানা হচ্ছে সেই দূরত্ব যেখান থেকে নির্গত আলো আমাদের কাছে পৌঁছাতে মহাবিশ্বের পুরো জীবনকাল লেগে যাবে। আমরা তার উপরে দেখতে পাই না। এই কারণে নয় যে সেখানে কোনো কিছু নেই, বরং এই কারণে যে সেখান থেকে নির্গত আলো এখনো পর্যন্ত আমাদের কাছে এসেই পৌঁছায়নি। সুতরাং যখন আমরা প্রশ্ন করি যে সব থেকে শক্তিশালী টেলিস্কোপ কত দূর পর্যন্ত দেখতে পারে, আমরা আসলে জিজ্ঞাসা করছি যে এটি সময় ঠিক কত পেছনে যেতে পারে। এটি কি মহাবিশ্বের জন্ম, তার শুরুকে দেখতে পাবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আজকের নায়কের সঙ্গে আমাদের দেখা করতে হবে। আর সেটা হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। JWST কোনো সাধারণ টেলিস্কোপ নয়, এটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিষয়, একটি টাইম মেশিন যা মানবতা তৈরি করেছে মহাবিশ্বের সবথেকে গভীর রহস্যকে উদ্ঘাটনের জন্য। এটিকে নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি একসঙ্গে তৈরি করেছে। 2021 সালে এটিকে উৎক্ষেপণ করার পর থেকে এটি মহাবিশ্বকে দেখার আমাদের দৃষ্টিভঙ্গিকেই বদলে দিয়েছে। তো JWST তে এমন কি বিশেষ আছে? এর আগে আমাদের কাছে ছিল হাবেল স্পেস টেলিস্কোপ, যেটা নিজেই একটি কিংবদন্তি। কিন্তু JWST হাবেলের উত্তরসূরি এবং এটি অনেক দিক থেকে তার থেকেও অনেক গুণে অধিক শক্তিশালী। প্রথমত এর আকার। JWST এর প্রাথমিক আয়না দেখুন।
এটি সরভুজ আকার সোনালী অংশ দিয়ে তৈরি এবং এর ব্যাস প্রায় 21.3 ফুট। এটিকে হাবেলের 7.9 ফুটের আয়নার সঙ্গে তুলনা করুন। বড় আয়না মানে বেশি আলোকে সংগ্রহ করার ক্ষমতা। এর অর্থ হলো JWST খুবই ক্ষীণ, খুবই অস্পষ্ট এবং খুবই দূরবর্তী বস্তু থেকে আসা আলোকেও ধরতে পারবে। দ্বিতীয়ত, এর স্থান নির্ধারণ। JWST পৃথিবীকে প্রদক্ষিণ করে না, যেমনটা হাবেল স্পেস টেলিস্কোপ করত। এটি পৃথিবীর থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে একটি বিশেষ স্থানে স্থাপন করা হয়েছে, আর এটাকে বলা হয়ে থাকে L2 বা ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 2। এটি এমন একটি জায়গা যেখানে আমাদের সূর্য এবং পৃথিবীর মধ্যাকর্ষণ ভারসাম্যপূর্ণ থাকে, ফলে JWST-কে সেখানে রাখার জন্য খুবই কম জ্বালানির খরচ করতে হয়। কিন্তু এর আসল সুবিধা হলো ঠান্ডায় পরিবেশ। L2 পয়েন্টে JWST তার টেনিস কোর্টের আকারের সানশিল্ডকে সর্বদাই সূর্যের আলো থেকে বাঁচানোর জন্য পৃথিবী আর চাঁদের দিকে রাখতে পারে এবং তার ছায়ার নিচে লুকিয়ে থাকতে পারে। এতে টেলিস্কোপের যন্ত্রগুলি -233 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা থাকে। এই শীতলতা ইনফ্রারেডকে দেখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তৃতীয়ত, এর চোখ। JWST-কে বিশেষ করে তোলে এর ইনফ্রারেড আলোকে দেখার ক্ষমতা। আমাদের চোখ কেবল ভিজিবল লাইট স্পেকট্রামকে দেখতে পায়। হাবেলও প্রাথমিকভাবে দৃশ্যমান এবং অতি বেগুনি আলোকে দেখতে পেত, কিন্তু JWST হলো একটি ইনফ্রারেড বিশেষজ্ঞ। এখন প্রশ্ন আসতে পারে যে এই ইনফ্রারেড দেখা এতটা জরুরি কেন? তো বন্ধুরা, এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে দ্য এক্সপেন্ডিং ইউনিভার্স অ্যান্ড রেডশিফট। বন্ধুরা, আমাদের মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। 1990-এর দশকে এডউইন হাবেল এটি আবিষ্কার করেছিল যে গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং যে গ্যালাক্সি যত দূরে সে ঠিক ততটাই দ্রুত গতিতে দূরে সরছে। এখন এই প্রসারণের আলোর উপরে যে অদ্ভুত প্রভাব পড়ে তাকে বলা হয় রেডশিফট। যখন কোনো আলোর উৎস, যেমন একটি গ্যালাক্সি, আমাদের থেকে দ্রুত দূরে সরে যায়, তখন তার থেকে নির্গত আলোক তরঙ্গগুলি প্রসারিত বা স্ট্রেস হয়ে যায়। তাদের তরঙ্গ দৈর্ঘ্য লম্বা হয়ে যায়। দৃশ্যমান আলোক বর্ণালীতে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে লম্বা। এর জন্য এটি লাল আলোর দিকে সরে যায়। এখন সেই গ্যালাক্সির কথা ভাবুন যা মহাবিশ্বের দূরের কোনো কোনায় রয়েছে, আমাদের থেকে 13 বিলিয়ন আলোকবর্ষ দূরে। তারা আমাদের থেকে এত দ্রুত দূরে সরে যাচ্ছে যে তাদের থেকে নির্গত দৃশ্যমান বা অতি বেগুনি আলো এত বেশি প্রসারিত হয়েছে যে তা এখন আর দৃশ্যমান আলোতে দেখাই যাবে না। তারা এখন ইনফ্রারেড স্পেকট্রামে চলে গিয়েছে এবং এই JWST-কে তৈরি করা হয়েছে এই প্রসারিত আলোর রশ্মিগুলোকে ধরার জন্যই। এরপর দ্বিতীয় কারণ কসমিক ডাস্ট, মানে মহাজাগতিক ধূলিকণা। মহাবিশ্বে শুধু নক্ষত্র ও গ্রহই নেই, সেখানে গ্যাস ও ধুলোর বিশাল মেঘও রয়েছে যাদের নেবুলা বলা হয়। আর এই সমস্ত স্থানেই নতুন তারার জন্ম নেয়। এই মহাজাগতিক ধূলিকণা দৃশ্যমান আলোকে অবরুদ্ধ করে, তাকে এগিয়ে যেতে দেয় না, কিন্তু ইনফ্রারেড আলো এই ধূলিকণার ওপারও দেখতে পারে। সুতরাং JWST এই ধূলিকণার মেঘের ভেতরে উঁকি মেরে সেই নক্ষত্রের নার্সারিগুলোকে দেখতে পারে যেখানে নতুন তারার তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এইবার আসা যাক আসল প্রশ্নে। এই সমস্ত সুপার পাওয়ারের সঙ্গে JWST অবশেষে কত দূর পর্যন্ত পেছনে দেখতে পারে? যখন বিজ্ঞানীরা JWST তৈরি করেছিল তখন তাদের আশা ছিল যে হয়তো বিগ ব্যাং এর 300 থেকে 400 মিলিয়ন বছর পর গঠিত গ্যালাক্সিকে এই টেলিস্কোপটি দেখতে পারবে, কিন্তু JWST তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। উৎক্ষেপণের কিছু সময় পরেই এটি একটি গ্যালাক্সিকে খুঁজে বের করে যার নাম GS-Z140। বিজ্ঞানীরা যখন এর রেডশিফটকে পরিমাপ করেন তখন জানতে পারেন যে এই গ্যালাক্সিটি তখনকার যখন মহাবিশ্বের বয়স ছিল মাত্র 290 মিলিয়ন বছর। এটি আমাদের 13.8 বিলিয়ন বছরের পুরনো মহাবিশ্বের জীবনের মাত্র 2% অংশ। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি, এটি আমাদের মস্তিষ্ককে আরো নাড়িয়ে দিয়েছে। এই গ্যালাক্সি এবং এর মতো আরো অনেক গ্যালাক্সি যা JWST খুঁজে পেয়েছে তা প্রত্যাশিতর চেয়েও আরো অনেক বেশি বড়, অনেক বেশি উজ্জ্বল এবং আরো বেশি সুগঠিত। আমাদের পুরনো মডেলের অনুসারে এত তাড়াতাড়ি এত পরিণত গ্যালাক্সি তৈরি হওয়া প্রায় অসম্ভব ছিল। এটা অনেকটা এমন যেন আপনি এক দিনের শিশুকে দেখলেন, সে হাঁটাচলা করছে এবং কথাও বলতে শুরু করে দিয়েছে। এই আবিষ্কারগুলি বিজ্ঞানীদেরকে আদি মহাবিশ্বের সম্পর্কে
তাদের তত্ত্বগুলোকে পুনরায় মূল্যায়ন করতে বাধ্য করছে। তো এটার সীমা কি? বিগ ব্যাং এর 290 মিলিয়ন বছর পর এই পর্যন্তই? হয়তো না। JWST ক্রমাগত আরো দূরবর্তী, আরো পুরনো জিনিসকে খুঁজে চলেছে। আমরা হয়তো খুবই দ্রুত 250 মিলিয়ন থেকে 200 মিলিয়ন বছরের পুরনো গ্যালাক্সিকেও দেখতে পাবো। কিন্তু আমরা কি আরো পেছনে যেতে পারি? আমরা কি 100 মিলিয়ন বছর বা 50 মিলিয়ন বছর অথবা শূন্য, মানে আমরা কি বিগ ব্যাংকেও দেখতে পারবো? এর উত্তর হলো না, এবং এর কারণটি খুবই আকর্ষণীয়। কল্পনা করুন যে আপনি অনেক দূর থেকে একটি খুবই বড় আতশবাজির প্রদর্শনী দেখছেন। আপনি আকাশে রঙিন আলোকে দেখতে পান। এই আতশবাজিগুলো হলো আমাদের প্রাথমিক গ্যালাক্সি এবং নক্ষত্র, যা JWST এখন দেখছে। এখন আপনি ভাবুন যে আপনি তার চেয়েও আগে কি ঘটেছিল সেটাকে দেখতে চান, কিন্তু আপনি যখন সেটাকে দেখার চেষ্টা করেন তখন আপনি খুবই উজ্জ্বল সাদা আলোর ঝলককে দেখেন, যা চারিদিকে ছড়িয়ে আছে। এই আলো এত উজ্জ্বল, এতটাই অভিভূতকর যে আপনি এর বাইরে কিছুই দেখতে পান না। এটা ঠিক তেমন যেমন আপনি সূর্যের কেন্দ্রের ভেতরে দেখার চেষ্টা করছেন। আপনি সেখানে কেবল শুধুমাত্র অন্ধকারে দেওয়ার মতো প্লাজমাকে দেখবেন। বন্ধুরা, মহাবিশ্বের এই সাদা আলো এটা আসলেই বিদ্যমান। এটাকে আমরা বলি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা CMB। এটি বিগ ব্যাং এর আফটারগ্লো, সেই মহাবিস্ফোরণের অবশিষ্ট তাপ ও আলো। চলুন বিগ ব্যাং এর ঠিক এর পরে যাওয়া যাক। মহাবিশ্ব যখন শুরু হয়েছিল তখন এটি অসীমভাবে গরম এবং ঘন ছিল, এত গরম যে পরমাণু তৈরি হতে পারেনি। কেবল মুক্ত ইলেকট্রন এবং প্রোটনের একটি স্যুপ ছিল, এবং এই স্যুপের মধ্যে আলোও ছিল, কিন্তু এই আলো স্বাধীনভাবে ঘুরতেও পারত না। এটি ক্রমাগত সেই মুক্ত ইলেকট্রনগুলোর সাথে ধাক্কা খেতে থাকে, যেমন পিনবল মেশিনে বল এদিক ওদিক ধাক্কা খায়। প্রাথমিক মহাবিশ্বের যে আলো ছিল এর জন্য এটা ছিল কুয়াশার মতো। তারপর বিগ ব্যাং এর প্রায় 3,80,000 বছর পর একটি অলৌকিক ঘটনা ঘটে। মহাবিশ্ব প্রসারিত হওয়ার কারণে কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল, এত ঠান্ডা যে এখন ইলেকট্রন এবং প্রোটন একসঙ্গে যুক্ত হয়ে প্রথম নিরপেক্ষ পরমাণু তৈরি করতে পেরেছিল। এই ঘটনাকে রিকম্বিনেশন বলা হয়। মুক্ত ইলেকট্রনগুলো পরমাণুতে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই আলোর পথের যে কুয়াশা সেটা পরিষ্কার হয়ে যায়। হঠাৎ মহাবিশ্ব স্বচ্ছ হয়ে ওঠে। সেই ফোটনগুলি যেগুলো এতদিন আটকে ছিল তারা এখন সোজা পথে ভ্রমণ করতে পারত। সেই মুহূর্তে, সেই স্বাধীনতার ক্ষণে যে আলো সব দিকে নির্গত হয়েছিল, সেই আলোই আজও 13.8 বিলিয়ন বছর পরও আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। অবশ্যই মহাবিশ্বের প্রসারণের কারণে এই আলো অনেক বেশি রেড শিফটে পরিণত হয়ে গিয়েছে, এবং কিছু এতটাই অধিক প্রসারিত হয়েছে যে এখন সেগুলো মাইক্রোওয়েভে পরিণত হয়েছে। আমরা এটিকেও দেখতে পারি। এটির আবিষ্কার 1965 সালে হয়েছিল আর্নো প্যানজিয়াস এবং রবার্ট উইলিয়ামসন দ্বারা, সেটাও ভুলবশত, আর এর জন্য তারা নোবেল পুরস্কারও পেয়েছিলেন। আজ আমাদের কাছে ডাবলম্যাপ এবং প্ল্যাঙ্কের মতো স্যাটেলাইটের সাহায্যে এর খুবই বিস্তারিত মানচিত্র রয়েছে। এই মানচিত্রটি দেখুন। এটিকে আপনার কাছে একই রকম মনে হতে পারে, কিন্তু এতে তাপমাত্রার খুব ছোট্ট পার্থক্য রয়েছে, মাত্র 0.0001% পার্থক্য। কিন্তু এই সামান্য পার্থক্যই এই মহাবিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। এই নীল দাগগুলো সেই জায়গা যা কিছুটা বেশি ঘন ছিল, এবং লাল দাগগুলো সেই জায়গা যা কিছুটা কম ঘন ছিল। এই সামান্য ঘন দাগগুলোতেই মধ্যাকর্ষণ তার কাজ শুরু করে, এবং ধীরে ধীরে কোটি কোটি বছরে এগুলো থেকেই নক্ষত্র, গ্যালাক্সি এবং আমরা সবাই তৈরি হয়েছে। এই CMB আমাদের জন্য একটি দেয়ালের মতো। আমরা আলোর ব্যবহার করে এই দেয়ালের ওই পারে দেখতে পাই না। এটাই সেই শেষ দেয়াল, যেটাকে আমরা বলতে পারি দ্য লাস্ট ওয়াল অফ লাইট। তাহলে কি এর মানে এই যে আমরা কখনোই জানতে পারবো না যে সেই দেয়ালের পেছনে কি আছে? আচ্ছা বন্ধুরা, এর উত্তর দেওয়ার আগে আমাদের আরো একটি অন্ধকার সময়ের মধ্য দিয়ে যেতে হবে, কসমিক ডার্ক এজ, যেটাকে আমরা বাংলায় বলতে পারি মহাজাগতিক অন্ধকার যুগ। আমরা দেখলাম যে 3,80,000 বছর পর মহাবিশ্ব স্বচ্ছ হয়ে গেল এবং CMBর আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু তারপর কি হলো? এরপর শুরু হলো মহাবিশ্বের সব থেকে রহস্যময় যুগ, দ্য কসমিক ডার্ক এজ। এই নামটি শুনতে নাটকীয় মনে হলেও এটি সম্পূর্ণ সঠিক। এই CMBর আলো স্বাধীন হলো। তারপর মহাবিশ্বের আলোর কোনো নতুন উৎস ছিল না, রসায়ন ছিল
খুবই সরল, কেবল হাইড্রোজেন, হিলিয়াম এবং সামান্য লিথিয়াম। কার্বন, অক্সিজেন, আয়রনের মতো ভারী উপাদান ছিল না। সেগুলো তৈরি হওয়ার জন্য নক্ষত্রের চুল্লির প্রয়োজন ছিল, আর নক্ষত্র তখনও তৈরি হয়নি। সুতরাং ভাবুন, একটি বিশাল অন্ধকার প্রসারিত মহাবিশ্ব, যেখানে কেবল হাইড্রোজেন ও হিলিয়ামের গ্যাসের মেঘ ভেসে বেড়াচ্ছে, এবং তার সঙ্গে রয়েছে আগের বিগ ব্যাংয়ের হালকা ক্ষীণ বর্ধিত মাইক্রোওয়েভ রেডিয়েশন। আর কিছুই নেই, কোনো ঝিকিমিকি নক্ষত্র নেই, কোনো উজ্জ্বল গ্যালাক্সি নেই, কেবল অন্ধকার। এই যুগ প্রায় 200 থেকে 400 মিলিয়ন বছর ধরে চলেছিল। এই অন্ধকারে ধীরে ধীরে মধ্যাকর্ষণ তার কাজ করছিল। সিএমবি এর মানচিত্রে যে সামান্য ঘন এলাকাগুলো ছিল, সেখানে মধ্যাকর্ষণ গ্যাসকে আরো বেশি করে টানছিল। ধীরে ধীরে এই মেঘগুলো ঘন হতে থাকলো এবং গরম হতে থাকলো। আর তারপর কোথাও এই অন্ধকারের মধ্যে মধ্যাকর্ষণের এত চাপ তৈরি করলো যে প্রথম পারমাণবিক ফিউশন প্রক্রিয়া শুরু হলো, এবং হঠাৎ করে প্রথম নক্ষত্রের জন্ম হলো, আর আলো ফিরে এলো। এই প্রথম নক্ষত্র কসমিক ডার্ক এজের অবসান ঘটালো। এই প্রথম নক্ষত্রগুলো আজকের নক্ষত্রগুলোর মতো ছিল না। এগুলো ছিল বড়, খুব গরম এবং খুবই অল্প আয়র। এদের আলো আশেপাশে থাকা নিরপেক্ষ হাইড্রোজেন গ্যাসকে আয়োনাইজ করা শুরু করে দিল, অর্থাৎ তার ইলেকট্রনগুলোকে আলাদা করতে শুরু করে দিল। এই প্রক্রিয়াকে বলা হয় ইপাউচ অফ রিআয়োনাইজেশন। ধীরে ধীরে আরো নক্ষত্র এবং গ্যালাক্সি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তারা পুরো মহাবিশ্বকে রিআয়োনাইজেশন করে দিল। এটিকে আজকের মতো স্বচ্ছ করে তুলল। জেডব্লিউএসটির প্রাথমিক লক্ষ্য হল এই ইপাউচ অফ রিআয়োনাইজেশন নিয়ে গবেষণা করা। এটি সেই প্রথম গ্যালাক্সিগুলোকে দেখেছে যারা এই অন্ধকার যুগের অবসান ঘটিয়েছিল। কিন্তু আলোর সাহায্যে এই অন্ধকার যুগের ভেতরে উঁকি মারা এখনো অসম্ভব। তাহলে এটাই কি শেষ? সিএমবির ওপারে দেখা বা অন্ধকারে উঁকি মারা কি একেবারেই অসম্ভব? এর উত্তর না, সবসময় নয়, কারণ আলোয় একমাত্র দেখার উপায় নয়। আমরা এতক্ষণ যা আলোচনা করেছি তাতে দেখা বলতে আলোকেই বুঝিয়েছি। কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি যে মহাবিশ্ব আমাদের সঙ্গে ভিন্ন ভিন্ন ভাষাতে কথা বলে, এবং আমরা যদি সেই ভাষাগুলোকে বুঝতে পারি, তবে আমরা সিএমবির দেয়ালের ওই পারেও দেখতে পারবো। এই দুটি নতুন ভাষা হলো মধ্যাকর্ষণ তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ, এবং দ্বিতীয়টি নিউট্রনস। এটি হলো মাল্টি মেসেঞ্জার অ্যাস্ট্রোনমির নতুন যুগ। নাম্বার 1, গ্র্যাভিটেশনাল ওয়েভস। আলবার্ট আইনস্টাইনের ভবিষ্যৎবাণী করেছিলেন যে স্থল এবং সময় একটি চাদরের মতো, যাকে স্পেস টাইম বলা হয়। যখনই কোনো খুবই ভারী জিনিস সেই চাদরের উপর দিয়ে চলে বা গতিশীল হয়, যেমন দুটি ব্ল্যাক হোল এর একে অপরের সঙ্গে সংঘর্ষ, তখন এই চাদরে ঢেউয়ের তৈরি হয়। এই ঢেউগুলোকেই মধ্যাকর্ষণ তরঙ্গ বলা হয়। এই তরঙ্গগুলো আলোর মতো নয়, এদেরকে কোনো কিছুই আটকাতে পারে না। এগুলো সেই প্রাথমিক মহাবিশ্বের কুয়াশা থেকেও সহজেই বেরিয়ে আসতে পারে। এর মানে হলো, যদি আমরা এই তরঙ্গগুলোকে শনাক্ত করতে পারি, তবে আমরা সোজা বিগ ব্যাং এর প্রথম সেকেন্ডে উকি দিতে পারি। এখন আপনি অনুমান করুন, এটি কি আমরা সত্যি করতে পারবো? বন্ধুরা, 2015 সালে লাইগো প্রথমবার এই তরঙ্গকেই শনাক্ত করেছিল। বর্তমানে আমাদের ডিটেক্টরগুলো কেবল খুবই শক্তিশালী ঘটনা যেমন ব্ল্যাক হোলের মার্জারগুলোকেই শনাক্ত করতে পারে। ভবিষ্যতে লিসা মানে লেজার ইন্টারফেরোমিটার স্পেস অ্যান্টেনা এর মতো স্পেস ভিত্তিক ডিটেক্টর, যা 3টি স্যাটেলাইট নিয়ে গঠিত হবে, হয়তো আমাদের প্রাইমর্ডিয়াল গ্র্যাভিটেশনাল ওয়েভ, বিগ ব্যাং এর সময় উৎপন্ন তরঙ্গ, সেটাকেও শুনতে সাহায্য করবে। দ্বিতীয়ত হচ্ছে নিউট্রনস। নিউট্রনস খুবই অদ্ভুত ছোট্ট কণা। এটিকে ঘোস্ট পার্টিকেল বলা হয়, কারণ তারা বস্তুর সঙ্গে কোনো প্রকার মিথস্ক্রিয়া করে না। বিগ ব্যাং এর প্রথম সেকেন্ডে প্রচুর নিউট্রনস তৈরি হয়েছিল। আলোর মতো এরাও সেই প্লাজমায় আটকে থাকেনি। যদি আমরা এই নিউট্রনগুলোকে ধরতে পারি, তবে এটি বিগ ব্যাং এর প্রথম সেকেন্ডের ছবি দিতে পারে। সমস্যা হলো, এদের ধরা খুবই কঠিন। এর জন্য আমাদের আইস কিউবের মতো বিশাল ডিটেক্টরের প্রয়োজন হবে, যা অ্যান্টার্কটিকায় 1 কিউবিক কিলোমিটার বরফের নিচে তৈরি করা হয়েছে, যেখানে হাজার হাজার সেন্সর এই ভুতুরে কণাগুলোর জন্য অপেক্ষা করে। 3 নম্বরে 21 সেন্টিমিটার হাইড্রোজেন লাইন, দ্য সাউন্ড অফ ডার্কনেস। অন্ধকার যুগে উঁকি মারার আরো একটি উপায় হচ্ছে, যখন নিউট্রাল হাইড্রোজেন পরমাণু তার ইলেকট্রনের ঘূর্ণন পরিবর্তন করে, তখন এটি একটি খুবই ক্ষীণ রেডিও সংকেত নির্গত করে, যার তরঙ্গ দৈর্ঘ্য হয় 21 সেন্টিমিটার। অন্ধকার যুগে পুরো মহাবিশ্বে এই
নিউট্রাল হাইড্রোজেন দিয়ে ভরা ছিল। যদি আমরা এই 21 সেন্টিমিটার সংকেত ধরতে পারি, তবে আমরা পুরো অন্ধকার যুগের একটি 3D মানচিত্র তৈরি করতে পারি। এটা এমন হবে যেন অন্ধকার ঘরে সোনারের ব্যবহার করে জিনিসপত্রকে খুঁজে বের করা। SKA স্কয়ার কিলোমিটার অ্যারে এর মতো রেডিও টেলিস্কোপগুলির এটি একটি বড় লক্ষ্য। এখন বন্ধুরা, ভবিষ্যৎ তাহলে কি হতে যাচ্ছে? আমরা ভবিষ্যতে আরো বড় এবং আরো উন্নত টেলিস্কোপ তৈরি করব, কিন্তু আসল বিপ্লব আসবে এই নতুন চোখগুলো থেকে, মধ্যাকর্ষণ তরঙ্গ থেকে, কসমিক নিউট্রনস থেকে এবং রেডিও সংকেত থেকে। এগুলো আমাদের এই দেওয়ালের ওই পায়ে নিয়ে যাবে যেখানে আলো আমাদের নিয়ে যেতে পারে না। তো বন্ধুরা, আমরা একটি সরল প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, আমরা কত দূর পর্যন্ত দেখতে পারি। আমরা জানতে পেরেছি যে JWSTর মতো শক্তিশালী টেলিস্কোপ আমাদের প্রায় 13.5 বিলিয়ন বছর পেছনে নিয়ে যেতে পারে। এটি আমাদের অন্ধকার যুগের পর তৈরি হওয়া প্রথম গ্যালাক্সিকে দেখায় এবং বিজ্ঞানীদের প্রত্যাশার চেয়েও বেশি পরিণত হওয়া আমাদের মহাবিশ্বের শৈশব সম্পর্কেও নতুন করে ভাবতে বাধ্য করে। কিন্তু আলো দিয়ে দেখার একটি সীমা আছে। এই সীমা হলো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। বিগ ব্যাং এর 3,80,000 বছর পরের ছবি। এই ছোট ছোট দাগগুলো ছিল আমাদের মহাজাগতিক গল্পের বীজ। কিন্তু মানুষের কৌতূহল, আমাদের জিজ্ঞাসা কোনো দেয়ালকে মানে না। মাল্টি মেসেঞ্জার অ্যাস্ট্রোনমির মাধ্যমে আমরা মধ্যাকর্ষণ তরঙ্গ থেকে স্পেস টাইমকে শুনব, নিউট্রনস থেকে বিগ ব্যাং এর প্রথম সেকেন্ডকে অনুভব করব। এই আবিষ্কার কখনো শেষ হবে না। প্রতিটি উত্তর তার সঙ্গে 10টি নতুন প্রশ্ন নিয়ে আসে। আমরা এমন একটি প্রজন্মের মধ্যে বাস করছি যেখানে মহাবিশ্বের সবথেকে বড় রহস্য আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। আমাদের সীমা এখন শুধুমাত্র আকাশ পর্যন্ত সীমাবদ্ধ নেই, এটি সময়ের শুরু পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর এ তো মাত্র সবে শুরু, আসল ছবি এখনো বাকি। তো এই বিষয়ে আপনার কি ধারণা? আপনার কি মনে হয় আমরা কি CMBর ওই পারেও দেখতে পারবো? আপনার রায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপরে আপনাদের সাথে কথা হবে নতুন কোনো মহাবিশ্বের অজানা রহস্যকে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সেই সাথে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।